সাহেবের সাথে আমার প্রেমের গল্পটা মধ্যবিত্তের ডাল ভাতের মতোই সরল, সাদামাটা, তবে তৃপ্তিময় ছিল। দুজনেই তখন পড়াশোনার পাঠ প্রায় চুকিয়ে ফেলার অবস্থায় দাঁড়িয়েছিলাম। সাহেব হন্যে হয়ে চাকরি খুঁজছিল, আর আমার পরিবার আমার জন্য পাত্র খুঁজছিল। আমাদের ডাল ভাতের মতো নরম প্রেমে তখন এই দুই পক্ষের এক পক্ষের খোঁজাখুঁজি সমাপ্ত হলেই একটি ভিন্ন গল্প রচনা হওয়ার আভাস ভাসছিল। সাহেব চাকরি পেলে আমাদের ডাল ভাতের প্রেম একটি থালা খুঁজে পেত, সংসার নামক। অন্যদিকে আমার পরিবার সঠিক পাত্র পেলে সেই ডাল ভাত ভেসে যেত কারো এক গ্লাস জল ঢেলে দেওয়া খাবারের পাত ছেড়ে উঠে যাওয়ার মতন বিষণ্ণতায়। আমাদের পাশাপাশি বাড়ি। বারান্দায় দাঁড়ালেই দেখতাম সাহেব ওর জানালার সাথে লাগোয়া পড়ার টেবিলটায় বসে আছে। এই দৃশ্য ছিল বহু বছরের পুরনো ইতিহাসের মতোই খোদাই করা। প্রেমটাও হয়েছিল এই জানালার বারান্দার নৈকট্যতার জন্য। বাবার যখন সরকারি চাকরিতে বদলি হলো, তখন আমি ক্লাস 9-এ, সাহেব পড়তো 10ম শ্রেণীতে। পুরনো একটা বাড়িতে উঠলাম আমরা। দেয়ালের রং মেটে হয়ে চুন খসে পড়েছিল, এবড়ো থেবড়ো ছিল প্রাচীর, ঠিক আমার আর সাহেবের প্রথম পরিচয়টার মতো। বাড়িটাতে এসে আমার পছন্দ হয়েছিল পূর্ব দিকের কাঠের বারান্দা দেওয়া রুমটি। বারান্দায় কোনো শক্ত শিক না থাকায় আমাদের প্রেমের লতাপাতাগুলো অনায়াসে ডালপালা মেলে ছড়িয়ে উঠতে পেরেছিল। প্রথম যেদিন রুমটায় ঢুকেছিলাম, মুগ্ধ হওয়ার মতো কিছুই ছিল না, একটি বেলি ফুলের গাছ ব্যতীত। কি সুঘ্রাণ আসছিল গাছটি থেকে! সেই মন মাতানো ঘ্রাণটি সেই অগ্রহায়ণের আমার মন কেড়েছিল। পরের অগ্রহায়ণে খেয়াল করলাম ওখানে কেবল বেলি ফুলই আকর্ষণীয় ছিল না, আকর্ষণীয় ছিল সাহেবের মন ভোলানো চাহনিটাও। আমি যখন আনন্দ নিয়ে বারান্দায় দেখছিলাম, আবিষ্কার করেছিলাম ঠিক আমার চোখ বরাবর অন্য দালানের একটি বদ্ধ জানালা। সবুজ রঙের কাঠের জানালাটি আমার প্রথম দিনের আগ্রহের বিশেষ কারণ হয়নি। সপ্তাহখানেক সেই বন্ধ জানালাটি বন্ধ দেখে আমি ভেবেই নিয়েছিলাম সামনের বিল্ডিংয়ের এই ঘরটায় কেউ বোধহয় থাকে না। তাই বন্ধ জানালা দেখাটাই আমার অভ্যাস হয়ে উঠেছিল। অবাক হয়েছিলাম বরং সপ্তাহখানেক পর জানালাটিকে খোলা পেয়ে। সেদিন শুক্রবার ছিল। সকালে স্কুলে যাওয়ার তাড়া থাকতো বিধায় বেলা করে ঘুমানো হতো না, ভোরে ওঠার অভ্যাস ছিল। সেই মোতাবেক শুক্রবারেও ভোরে আমার ঘুম ভেঙে যায়। ভোরের মোলায়েম হাওয়ায় লোভে আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সূর্য সবে আমার কাঠের বারান্দাকে দালানের ফাঁক গড়িয়ে ছুঁয়ে দিচ্ছিল অবাধ প্রেমিকের মতো। ঠিক তখনই আমাকে অবাক করল সবুজ জানালাটি, যা খোলা ছিল সেদিন। জানালাটিতেও শিক ছিল না মোটেও, তাই সামনের দৃষ্টিটি একদম সুস্পষ্ট। দেখলাম একটি পড়ার টেবিল পাতা সেখানটায়, একটি কাঠের চেয়ারও আছে সেখানে। সেই চেয়ারটিতে একটি ছেলে বসে আছে অন্যমনস্কভাবে, চোখগুলো টানছে তার। দৃষ্টি আমার দোতলার বিল্ডিংয়ের পেছনের সুবিস্তীর্ণ আকাশে। মাথা ভর্তি চুল এলোমেলো হয়ে আছে, কিশোর মুখে সবে দাড়ি গোঁফ মাথা চারা দিয়ে উঠেছে ভাব। মুখটা তুলনামূলক বিষণ্ণ, যেন অতটুকু জীবনে কোনো অকাল দুঃখ চেপে ধরেছে তাকে। সেই নীল বিষাদে ডুবে থাকা চোখ, অন্যমনস্ক থাকা শ্বাস প্রশ্বাস আমার গায়ে শিরশির করে লাগছিল। আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। অল্প বয়সী মেয়ে এমন কিশোর ছেলের দিকে হা করে তাকিয়ে থাকাটা যে মোটেও শোভনীয় নয়। তাই সেদিন আমার গায়ে সূর্যের আলো পড়ল না। আমি চলে এসেছিলাম ঘরে। ছেলেটা আমায় দেখে নিলে কি না কি ভাববে, সেই চিন্তায়। এর পরের দিনগুলোতে আবার দেখলাম সেই বদ্ধ জানালা। ধুলো পড়েছে জানালার সবুজ রংটিতে। নভেম্বর শেষ হলো। আমি মামার বাড়িতে গেলাম। ভুলে গেলাম সেই উদাস দুটি চোখের কথা, ভুলে গেলাম সেই বিষণ্ণ মুখটার কথা। ওই এক মুহূর্তের দেখা আর কতক্ষণই বা মনে থাকবে? মামার বাড়ি থেকে যখন ফিরলাম, তখন ডিসেম্বর প্রায় শেষ হবে। শীত পড়েছে জেঁকে,
কুয়াশায় আর সকাল দেখা যেত না। ভোরে সূর্য এসে হামাগুড়ি দিত আমার বারান্দার দুপুরে। সকালে তখন সূর্য দেখার পালা চুকেছে। ঘুম থেকে উঠতাম কিছুটা বেলা করেই। সেদিনও তাই। বেলা করে ঘুম থেকে উঠে শুনতে পেলাম বসার রুমে মা ব্যতীত আরেকজনের কণ্ঠ ভেসে আসছে। আমাদের ঘরে আমি, মা, বাবা আর ছোট বোনটা ছাড়া কেউই নেই। তাই নতুন কণ্ঠের মানুষটিকে দেখার জন্য একটু কৌতূহলী হয়েছিলাম। তখন বয়সটা এমনই ছিল। বিছানা ছেড়ে দপদপ করে বসার রুমে যেতেই দেখলাম শ্যামলাটে বর্ণের লম্বাটে মুখের একটি মায়াময়ী নারী বসে আছেন আমাদের আধ ভাঙা সোফাটায়। হাসছেন মায়ের সাথে কোনো গল্প বলার ছলে। শ্যামলা মুখে কি সুন্দর মায়া! দেখে যেন মনে হলো তার গায়ে মায়ের মতন একটি ঘ্রাণ আছে, যা আমার নাক নয়, চোখ অনুভব করতে পারছে। মহিলাটিও কথায় এক ফাঁকে আমাকে দেখলেন। তার হাসিটি আরও অধিক প্রশস্ত করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি তবে আমোদিনী? বড্ড মিষ্টি দেখতে তো, এখানটায় আসো। মহিলাটিকে আমি তখন অবধি চিনতাম না, তাও এগিয়ে গিয়েছিলাম। গুটিসুটি হয়ে বসেছিলাম তার গা ঘেঁষে। তার মলিন কাপড়ের উপর জড়ানো ঘিয়ে রঙের শালটার দিকে তাকিয়েছিলাম। মা আমাকে আগ বাড়িয়ে পরিচয় করিয়ে দিলেন। সুখী, উনি আমাদের বরাবরের বিল্ডিংয়ের দোতলায় থাকেন। তোমার আন্টি, ওই যে সবুজ জানালাটার ঘরটা দেখো না, ওখানটাতেই থাকেন। আমার রান্নাঘর আর তোমার আন্টির রান্নাঘর বরাবর, সেখান থেকে আমাদের পরিচয়। দেখো না, তোমার আন্টি পিঠে নিয়ে এলেন। শেষের কথাটি বলার সাথে সাথে মা টেবিলে ইশারা করে পিঠাও দেখালেন। আমি যদিও খেজুরের গুড়ে ডুবে থাকা পুলি পিঠার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার চোখে ভাসছিল সেই সবুজ জানালাটি, যেটি বন্ধ থাকে সবসময়। এতদিনে একটিবার কেবল খোলা দেখেছিলাম। আমার মুখ ফসকে তখনই বেরিয়ে গিয়েছিল সেটা। সবুজ রঙের জানালার ঘরটি আপনাদের আন্টি? সেটি বন্ধ রাখেন কেন তাহলে সব সময়? ফট করে আমার মুখ থেকে হড়বড়িয়ে এমন প্রশ্ন বের হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। প্রশ্নটি করে নিজেই লজ্জা পেয়েছিলাম। মা চোখ রাঙিয়ে তাকিয়েছিলেন সেজন্য, কিন্তু আন্টি মোটেও রাগ করেননি, বরং বেশ হাসি খুশি মেজাজেই উত্তর দিয়েছিলেন, ওটা আমার ছেলে সাহেবের রুম আম্মু। ও জানালা খোলা পছন্দ করে না, অন্ধকার রুমে বসে থাকতেই পছন্দ করে। শেষের বাক্যটিতে কেবল যে আমি অবাক হয়েছিলাম তা নয়, মাকেও অবাক করেছিল বেশ। বুঝতে পারলাম মা এতদিন কথা বললেও ছেলের এই অন্ধকার রুমের গল্পটি বোধহয় জানেন না। আমাদের অদ্ভুত চোখে তাকিয়ে থাকতে দেখে আন্টিই বললেন, আসলেও গতবার 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় একটি সাবজেক্টে ফেল করেছিল। এরপর থেকে কেমন যেন হয়ে গেছে, খেলতে যায় না, খায় না, সারাদিন রুম অন্ধকার করে চেয়ারটায় বসে থাকে। পড়াশোনা ভীষণ ভালোবাসত কি না, তাই মেনে নিতে পারেনি এই ফলাফল। মা বড় দুঃখ প্রকাশ করলেন সেই কথা শুনে। আমার দুঃখ হয়েছিল যদিও, কিন্তু প্রকাশ করতে পারিনি। তবে একটু অবাকও হয়েছিলাম। সামান্য পরীক্ষায় ফেল করাতে একটি ছেলে এমন হয়ে গিয়েছে, তা আমার মাথায় ধরছিল না। আমার জীবন তখনও বেশ আমোদেই পরিপূর্ণ ছিল। সেজন্যই তো বাবা শখ করে আমোদিনী রেখেছিল, যার জীবনে সুখ আর সুখ, অনন্ত সুখ। এরপর থেকে সাহেব নামের ছেলেটির সবুজ জানালাটি দেখা আমার একটু অভ্যাস হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে একবার হলেও তাকাতাম সেই জানালাটির দিকে। মনে মনে ভাবতাম, ওপাশের বদ্ধ জানালার পেছনে একটি ছেলে কি এখনো বসে আছে? রুম কি তার আজও অন্ধকার? কি ভাবছে সে? তার কি ভীষণ দুঃখ? জানুয়ারির এক বিকেলে কোচিং থেকে ফিরে বসেছিলাম বিছানায়। যেহেতু 10ম শ্রেণীতে পড়তাম, চাপ বেশি, তাই জানুয়ারি থেকেই সেই খাটুনি শুরু হয়ে গিয়েছিল। বিছানায় বসেই শুনতে পেলাম কারো কথাবার্তা শোনা যাচ্ছে। একটু উচ্চস্বরে কথা বলছে কেউ। শীতটা তখনও কাটেনি বিধায় ফ্যান বন্ধ ছিল। সেই সুবাদে কথাগুলো বেশ এসে কানে লাগছিল। আমি আগ্রহী হয়ে বারান্দার দরজায় গিয়ে দাঁড়াতেই দেখলাম সাহেবের জানালাটা খোলা। বিকেলের স্নান আলোয় ঘরের ভেতরটা তেমন স্পষ্ট দেখা না গেলেও কিছুটা দেখা যাচ্ছে। তবে জানালার পাশে বসা সাহেবকে দেখা যাচ্ছে স্পষ্ট। পাথরের মতো বসা, চোখগুলো বহু দূরে হারানো। ওর ঘর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসছে, কিছু বলছিল এমন যে, মানুষ কি ফেল করে না? তোর মতো এমন ঘরে বসে থাকে? বাহিরে বের হবি না? খাবি না? ঘুমাবি না তো কি করবি? এখন বলছিস পরীক্ষাও দিবি না?
আর আছে 6টা দিন। পরীক্ষায় না বসলে কি করবি? ফেল করলে মানুষ এমন করে? এমনিই বাইরে মুখ দেখাতে পারিনি এতদিন, এখন আরও পারবো না। শাসনের ভঙ্গিমায় বুঝলাম কণ্ঠটা সাহেবের বাবার। উনি বোধহয় ছেলের উপর রেগে আছে, কিন্তু আমার খারাপ লাগলো সেই রাগ। ছেলেটা তো এমনিই কষ্টে আছে এই ফলাফলে, তাকে আবার এমন করে কথার ঘা দেওয়া কি দরকার? সাহেবের মা মমতাময়ী ছিলেন। তিনি এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে স্বামীকে শান্ত করতে বললেন, এমন করে বলছেন কেন? ও কেমন পড়ুয়া ছেলে সবাই জানতো। ভাগ্যের ওপর কি কিছু আছে? লোকটা যেন আরও রাগলেন। চুপ করো তুমি, তোমার জন্য আজ এই দশা। অলস মেয়েলোক আর মূর্খ মেয়েলোকেরা সংসার ডোবায়। বিকেলের নরম আলোয় আন্টির ভঙ্গুর মুখটি বেশ দেখতে পেলাম। সেই প্রথম সাহেবের কণ্ঠ শুনলাম, কিশোরের অত্যন্ত রুক্ষ কণ্ঠ। মাকে কিছু বলবেন না আব্বু, সমস্তই আমার দোষ। 1000বার বলবো, কি করবি তুই? ভদ্রলোকের যেন মাথা ঠিক নেই। সেই বিকেলেই আমাকে অবাক করে দিয়ে কিশোর বিষণ্ণ সাহেব তার অন্য রূপ দেখালেন। তার সামনে থাকা টেবিল ল্যাম্পটি জোরে মাটিতে ফেলে দিল। সেই শব্দ তীক্ষ্ণভাবে ছড়িয়ে পড়ল চারপাশে। কেঁপে উঠলেন ভদ্রলোক, আন্টিও কাঁপলেন। দেখলাম অগ্নিশর্মা রূপধরা সাহেব হনহনিয়ে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। পেছন থেকে আন্টি ডাকছেন, আঙ্কেল ধমকাচ্ছেন, কিন্তু ও জানালার ওপাশ থেকে অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন জানলাম সাহেব কেবল বিষণ্ণ নয়, অতি রাগী ছেলেও। তবে কথা খুব কম বলে, পুরোই যেন আমার বিপরীত। আমি আমোদিনী, আরও বিষাদপ্রিয়। সেই দিনের পর টানা সপ্তাহখানেক সাহেবের রুমের জানালা খোলা ছিল, অথচ ঘরটাতে সাহেব ছিল না। হাঁ করে খোলা জানালার দিকে প্রায় প্রায় তাকিয়ে থাকতাম। ভাবতাম, সাহেব কি বাড়ি ছেড়ে চলে গিয়েছে? আর কি আসবে না? আন্টি কি কাঁদছেন ছেলেকে হারিয়ে? আন্টির জন্য বড় মায়া হতো, সাহেবের জন্যও হতো, বুঝতাম না। ফেব্রুয়ারির 8 তারিখ। আমি বারান্দার দরজায় বসে রুমাল সেলাই করছিলাম। সেলাইয়ের কাজে পটু ছিলাম বেশ। সেদিন শুক্রবার ছিল, ঝলমলে দুপুর। একটি খট করা শব্দে আমার ধ্যানচ্যুতি হলো। ঘাড় ঘুরিয়ে সাহেবের জানলায় তাকাতেই দেখলাম সাহেব চেয়ারে বসা। তার সামনে খাবার এনে রেখেছেন আন্টি। সাহেবকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি দাঁড়াতেই আন্টির নজর আমার বারান্দার দিকে পড়ল। আমাকে দেখে তিনি একগাল হেসে শুধালেন, আমোদিনী যে, কি করছিলে এখানে? সেলাই করছো বুঝি? আমার নামটা কেউ এমন আদর করে ডাকলে কি যে ভালো লাগতো আমার। খেয়াল করলাম সাহেবও এক পলক তাকিয়েছিল আমার দিকে, এরপর আবার চোখ নামিয়ে নিয়েছিল, যেন আমি খুবই নগণ্য কেউ। অথচ ওর জন্য আমি কতদিন খোলা জানালায় তাকিয়েছিলাম সে খবর কি ওর আছে? ও তো তখন গোটা পৃথিবী সম্পর্কেই উদাসীন। আমিও আন্টির প্রত্যুত্তরে মাথা নাড়লাম। আন্টি বেশ প্রশংসা করে সাহেবকে খেতে বলে রান্নাঘরের দিকে ছুটে গিয়েছিলেন। আঙ্কেল ঘরে থাকলে আন্টি আবার কথা বলতেন না। আঙ্কেলের বিশেষ পছন্দ ছিল না হয়তো। আন্টি চলে গেলেও আমি দাঁড়িয়ে রইলাম। বুঝতে চাইলাম সাহেব কি করে। দেখলাম সাহেব আগের মতোই বসা। খাবারের প্রতি তার টান নেই, ভাবুক ভীষণ। আমি আগ বাড়িয়ে বললাম, খাবারের প্রতি রাগ দেখাতে নেই, খেয়ে নাও। পেটে খেলেই পিঠে সয়, জানো না? খেলে চকলেট দেব। আমার কথা শুনেই সেদিন ছেলেটা চমকে গিয়েছিল। তার ঘরের একান্ত ঝগড়ার মুহূর্ত আমি বুঝে ফেলেছিলাম। বুঝতে পেরেই ওর লজ্জা, অস্বস্তি আর রাগ জড়ো হয়েছিল মুখে। আমার দিকে সরাসরি এক পলক তাকিয়ে বলেছিল, অন্যের ঘরের বিষয়ে কথা বলা কিংবা শোনা ব্যাড ম্যানার্স। আমোদিনী যেন কত বছরের চেনা ও আমার, এমন করে নামটা ডাকলো। গায়ে সেদিন অন্যরকম শিহরণ বইছিল। আমার ডাল ভাত প্রেমের প্রথম উনুন যেন সেদিনই জ্বলেছিল। সাহেব আমার উত্তরের অপেক্ষা করেনি। মুখের উপর ধুলো পড়া জানালাটা সে কি প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। আমি অপমানিত বোধ হওয়ার কথা থাকলেও আমি নির্লিপ্ত ছিলাম। ওর জন্য তখন আমার মায়া ছিল। একটি বিষণ্ণ ছেলে যাকে আমার ভীষণ বুঝতে ও বোঝাতে ইচ্ছে হতো, তাই রাগ আসেনি। আমি ভেবেছিলাম সেদিনের পর সাহেব বোধহয় আর জানালা খুলবেন না, কিন্তু সে ভাবনা ভুল প্রমাণিত হলো পরের দিন ভোরেই, যখন আমি সূর্য দেখতে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম স্কুলের পোশাক পরে।
দেখলাম সাহেবের জানালাটা খোলা। ও বসে আছে চেয়ারটায় এবং আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কি রোজই সূর্য দেখো? আমি বোকার মতো মাথা নাড়িয়েছিলাম। সাহেব আমাকে চুপ থাকতে দেখে দ্বিতীয়বার বলেছিল, খেয়েছিলাম। চকলেট দিলে না তো? আমার কাছে সেদিনটি ছিল অতি বিস্ময়কর। গতকালকের ছেলেটি এমন ভরাট স্বরে আমার কাছে চকলেট চাইবে আমি ভাবিনি কখনো। সাহেব যে চকলেটের কথা মনে রাখবে তাও অবিশ্বাস্যকর ছিল। আমি লজ্জিত ভঙ্গিতে বলেছিলাম, স্কুল থেকে ফেরার সময় আনবো, এখন নেই। সাহেব শান্ত শিশুর মতো কেবল ঘাড় নেড়েছিল। সেদিন সত্যি সত্যি আমি চকলেট এনেছিলাম এবং সেই চকলেট সাহেবকে ছুঁড়ে দিয়েছিলাম এবং বুঝেছিলাম সাহেবও কথা বলতে জানে। ওর কথাগুলো আমার বারান্দায় বেলি ফুলের চেয়েও সুন্দর। সেই থেকে আমার কথা শুরু। সাহেবের মায়ের সাথে আমার মায়ের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছিল ততদিনে, আর সাহেবের সাথে আমার। ওর বন্ধু হয়ে উঠেছিলাম আমি। তাই তো আমার কথায় ও বহুদিন পর ঘরে আলো জ্বালাতে আরম্ভ করলো। আমার সেলাই করা রুমাল লুকিয়ে পকেটে রাখতে আরম্ভ করলো। হাওয়াই মিঠাই এনে দিতে লাগলো আমাকে। সে বছর বোর্ড পরীক্ষা মিস করলেও পরের বছর আমার সাথে বোর্ড পরীক্ষায় বসলো ঠিক। সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত ফলাফলও আনলো। আমি সে তুলনায় খুবই কম, অথচ আমার আজও মনে আছে। সাহেবের রেজাল্টের খুশিতে আমি আমার ফলাফলের দুঃখ ভুলে গেলাম। মা আমাকে বকলেও গায়ে মাখলাম না। তবে বাবা তো আমাকে কখনো বকেনি, তাই সেবারও বকলেন না, কেবল বোঝালেন ভালো করতে হবে আরও। সাহেব আর আমার বন্ধুত্ব তখন রূপ নিল প্রেমে। আমার প্রেমের উনুনে ভাতের হাঁড়ি বসল তখন। সাহেবের জন্য আমি সেলাই করলাম নিজের হাতে শার্ট, কিন্তু সেখানেই বাঁধল বিপত্তি। মায়ের কাছে ধরা পড়ে গেলাম। মিথ্যে বললাম যে বান্ধবীর ভাইয়ের জন্য শার্ট বানাচ্ছি, বান্ধবী টাকা দিবে বলেছে। প্রেমে পড়লে একটু একটু মিথ্যে তো বলতেই হয়। মা মিথ্যেটা বিশ্বাস করলেন না বোধহয়। বললেন যতটুকু বানানো হয়েছে ততটুকুই ফেরত দিতে, আর যেন অন্য কারো জিনিস না বানাই। শেষমেশ বাধ্য হয়ে শেষ বোতামটি না লাগিয়ে সাহেবকে শার্টটি দিয়ে দেই। সাহেবের কি আর আনন্দ ধরে? বুকের মাঝে জড়িয়ে ধরে সেই শার্ট, বারবার করে বলতে থাকে, আমোদিনী, তুমি বানিয়েছ? এটা আমার জন্য? অবশ্যই পরবো, আমি পরবো। আমি তখন লজ্জিত স্বরে বলি, বুকের কাছের বোতামটা লাগানো হয়নি যে। মা না শেষ করতে দেয়নি কাজটা। সাহেবের থোড়াই সেসব নিয়ে মাথা ব্যথা ছিল। সে খুশি মনে বলেছিল, লাগিয়ে দিও, আমার কাছে রইল, বিয়ের দিন রাতে লাগিয়ে দিও, কেমন? 18 বছরের জীবনে বিয়ে শব্দটা আলাদা কম্পন হলো বুকে। বিয়ে, এই বন্ধনের পরই আমি একেবারে সাহেবের হয়ে যাব, আর সাহেব আমার। এই আনন্দ, এই শিহরণ এত অদ্ভুত কেন, এমন মধুর কেন? সাহেব আর আমার প্রেম ছিল তখনও নরম রাতের মতো কোলাহলবিহীন, সাজানো বাগানের মতো সুন্দর। আমার রাগী সাহেব মাঝে মাঝে শিশুর মতো আবদার করে বলতো, তুমি আমার থাকবে তো আমোদিনী? আমার বুকটা তখন কাঁপতো। আঁতকে উঠে বলতাম, কেন থাকবো না? আমি চিরজীবন তোমারই। নিজেকে চিরজীবনের মতো অন্যের হাতে তুলে দেওয়ার মতো বিরাট সিদ্ধান্ত আমি অকপটেই নিয়েছিলাম। সাহেবের মতো অমন আদর কেই বা করতে পারতো আমাকে? কেই বা আমার ভারী ব্যাগ তুলতো সাহেবের মতো? সাহেব যেন তখন ভারী ব্যাগের সাথে আমার সারা জীবনের সমস্ত ভার তুলে নিয়েছিল গোপনেই। আমার সাহেব, যার বলিষ্ঠ হাতের মুঠোয় আমি দেখতে লাগলাম আমার জীবনের নরম স্বর্গ। কিন্তু এর মাঝেই বড় বিপত্তি ঘটল। একদিন সকালে তুমুল হইচই। আমার ঘুম ভাঙল। ধরফরিয়ে উঠে দেখলাম পুরো ঘর খালি, দরজা খোলা। আমি তখন অন্ধের মতো নিচে গিয়ে দেখি রাস্তার মানুষের ভিড়। সাহেবের বাবা আর আমার বাবার ভিতর ভীষণ হাতাহাতি চলছে। রক্ত এসেছে আমার বাবার ঠোঁট বেয়ে। সাহেব, ওর মা, ওর বোন মিলে চেষ্টা করছে ওর বাবাকে সরাতে। আমার বোনটা কাঁদছে পাশেই, মাও ছাড়ানোর চেষ্টা করছেন। বাবার ঠোঁটের রক্ত দেখে আমার যেন পৃথিবী ঘুরে উঠল। সাহেবের বাবার বুকে গিয়ে ধাক্কা দিলাম, জড়িয়ে ধরলাম আমার বাবাকে। আমার আদুরে বাবা, আমার কোমল বাবার ঠোঁটে রক্ত আমার মাথা নষ্ট করে দিয়েছিল।
যে বাবা আমাদের সাথে কখনো বড় করে কথা বলেনি তার গায়ে হাত দিলেন ওই মানুষটা কেন? সাহেব ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কাঁপতে থাকা আমিটার দিকে। এরপরই এই ঝগড়ার মীমাংসা হলো তীব্র ভাঙনে। সাহেবদের সাথে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। মায়ের রান্নাঘরের জানালা বন্ধ হয়ে গেল। সাহেবের জানালা বন্ধ করলেন সাহেবের বাবা। আমার মা আমার বারান্দায় খিল দেওয়ালেন। আর কোনো কথা নয়, আর কোনো দেখা নয়, সব বন্ধ। কোলাহলবিহীন প্রেমে নেমে এলো তীব্র নীরবতা। অথচ প্রেম কি আর বদ্ধ দরজা বোঝে? ও ঘরে যে আমি সংসার পেতেছি গোপনে, সেই না হওয়ার সংসারের মায়া, সেই না লাগানো শার্টের বোতাম কি আর বাধা মানে? ডাল ভাতের প্রেম একটু অদ্ভুত হয়, মনে হবে সাদা মাটা, কোনো বিশেষত্ব নেই, কিন্তু মূলত এর বিশেষত্বই হলো এটি ছাড়া যায় না। বিরিয়ানির মতো প্রেমগুলো ভীষণ ঝকঝকে, মুখরোচক হলেও টেকসই হয় না। কারণ বিরিয়ানি মানুষের পছন্দের খাবার হলেও রোজ কিন্তু খাওয়া যায় না, বদহজম আর রুচি নষ্ট হয়। অথচ অন্যদিকে ডাল ভাতেই দিন শেষে শান্তি। তাই আমার আর সাহেবের ডাল ভাতের প্রেম পরিবারের তীব্র অমতেও থামল না। মুখ দেখা দেখি বন্ধ হলো দরজা জানলা। প্রেমের শিখা জেগে থাকলো শেষ রাত্রিরেও। কলেজ ছুটির সময় হলে সাহেব দাঁড়িয়ে থাকতো আমার জন্য। কলেজ থেকে বাসায় ফেরার সহজ পথটি ছিল 10 মিনিটের, অথচ আমরা কঠিন পথটি বেছে নিতাম, যেটা দিয়ে ফিরতে লাগতো আধা ঘন্টা। কথাতেই যে আছে, প্রেমের পথ দীর্ঘ হয় ভীষণ। রাত হলে যখন আলো নিভে যেত শহরের, তখন সাহেবের টেবিল ল্যাম্প জ্বলে উঠত। খুলে যেত আমাদের সদা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া জানালা ও বারান্দার দরজা। দুজনের সমস্ত পৃথিবী থেকে লুকিয়ে কথা ভাগ করতাম। কথা ভাগ করতে গিয়ে জানলাম সাহেবের পাহাড় পছন্দ আর আমার সমুদ্র। ঠিক করলাম বড় হয়ে আমি সাহেবের পাহাড় দেখব, ও দেখবে সমুদ্র। একসাথে আমরা পৃথিবী দেখব। যদিও মনে ভয় হতো, এই যে দুই বাড়ির মুখ দেখা দেখি বন্ধ, প্রেমটা আদৌ পূর্ণতা পাবে তো, নাকি সাহেবের বুকের পাশটার বোতাম চিরজীবন খোলা থাকবে অপূর্ণতায়। দেখতে দেখতে দুজনে কলেজটাও পাশ করে গেলাম। দুজনে ঠিক করলাম আমাদের এই দূরত্ব কিছুটা ঘোচাতে হবে, একটু পাশাপাশি বসতে হবে, একটু হাতে হাত রাখতে হবে, চোখের দেখার সময়টা বাড়াতে হবে আরও খানিকটা। এই দূরত্ব প্রেমের সইছে না আর। তাই দুজনে মন লাগালাম ভীষণ পড়াশোনায়। অবিশ্বাস্যকরভাবে রাতের পর রাত জেগে দেখা স্বপ্ন তখন আমাদের হাতের মুঠোয় এসে গেল। দুজনেই ভর্তি হতে পারলাম একই বিশ্ববিদ্যালয়ে। সেদিনের খুশির কথা আমি আজও বিশ্লেষণ করতে পারি না। বোকার মতো কেঁদে দিয়েছিলাম খুশিতে। বাবা ভাবতে পারেননি তার মোটামুটি পড়াশোনা করা মেয়েটা এমন অদ্ভুতভাবে চমকে দেবে, এতটাই ডুবে যাবে পড়াশোনায়। মা তো বলেই বসলো, এ বাড়িতে আসার পর তোমার বেশ উন্নতি হয়েছে, ভিন্ন তোমাকে দেখছি। আমি মিটমিট করে হেসেছিলাম কেবল। ভিন্ন আমাকে দেখবে না? এ বাড়িতে আসার আগে আমার সাহেব নামের কোনো গন্তব্য ছিল না তো, কোনো পথ ছিল না যেখানে হাঁটলে আমি খুঁজে পেতাম স্বর্গকে। আমার প্রেমের উনুনে তখন সবে রান্না ঘনিয়ে এসেছে। একসাথে দুজনের দুই পরিবারকে লুকিয়ে ভার্সিটি যাওয়া, একই ক্লাসে বসা, গায়ের সাথে গা ঘেঁষে খুব কাছ থেকে দুজন দুজনের শরীরের ঘ্রাণ চিনে নেওয়া, সে সবই ছিল আমাদের স্বপ্নের মতো পৃথিবীর একটি অংশ। এত সুখ, এত আমোদিনীর জীবন ভরিয়ে দিয়েছিল স্রষ্টা, যে কেউ শুনলেও হয়তো ঈর্ষা করত। আমার নিজস্ব ফোন ছিল না, মধ্যবিত্ত ছিলাম তো, এত শখ করে বাবার ঘাড়ে বোঝা বাড়াতে চাইনি। সাহেব আমাকে কলেজ পাশ করার পরই একটা ফোন কিনে দিল। ওর পছন্দের ক্যামেরাটা কেনার জন্য যে যৎসামান্য টাকা জমিয়েছিল তাই দিয়ে আমার জন্মদিনে একটি ফোন কিনে দিল। এমন করেই যেন আমার সমস্ত শখ সাহেব ওর সঞ্চিত সুখ থেকে পূরণ করতে লাগলো। সেবার আমার বয়স 21 হলো। ভার্সিটির ক্যাম্পাসে বসেছিলাম। সাহেব যেন হুট করে কোথা থেকে এলো এবং আমার হাতে 21টা গোলাপ ধরিয়ে দিয়ে বলল, তোমার প্রতিটা জন্মদিনে গোলাপ ফুটবে এমন করে, আর আমি এমন করেই তা পৌঁছে দেব তোমার কাছে। সে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, গোলাপ তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে।
আমি ওর এলোমেলো চুল গুছিয়ে দিয়ে বলেছিলাম, পৃথিবীর কোন প্রান্তেই বা যাব আমরা? আমাদের গন্তব্য যে আমাদের কাছে এসেই শেষ হবে। সাহেব ভীষণ খুশি হয়েছিল আমার উত্তরে। এরপরেই ফোনটা ধরিয়ে দিয়েছিল হাতে, আমাদের সম্পর্কের রাস্তা আরও একটু সুন্দর মুহূর্ত তৈরি করে দিয়ে। সেই ফোনেই সাহেবের সাথে আমার রাতের পর রাত কথা হতো, চোরের মতো। প্রেমে পড়লে যে কত কিছু করতে হয়, মিথ্যে বলা, চুরি করা, আরও কত কি। প্রেম বিষয়টা ভীষণ সহজ ছিল না, তখনই আবিষ্কার করলাম। তবে আমার এই লুকোচুরি বেশি দিন চলল না। এক সোমবারে আমি ফোনটা রুমে রেখেই চলে গিয়েছিলাম ভার্সিটিতে। ফিরে যখন এলাম তখন বিকেল। অন্য সময় ফিরে এলেই মা খাবার বেড়ে দিত, পাশে বসে জিজ্ঞেস করতো আর কিছু লাগবে কিনা, তরকারিটা কেমন হয়েছে, লবণ আর একটু কম হলে ভালো হতো না বেশি। অথচ সেদিনটা ভীষণ ভিন্ন ছিল। এসে দেখলাম মা আমার রুমেই বসা, মুখ চোখ অত্যাধিক গম্ভীর। আমি তখনও বুঝিনি হয়েছে কি, কিন্তু যখন বুঝলাম তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মায়ের হাতে আমার ফোনটা জ্বলজ্বল করছে, সেই দম বন্ধকর উত্তেজনা, বুক ধড়পড় করা। এর আগে কখনো আমি অনুভব করিনি। মাকে কি বলবো না বলবো গুছিয়েই উঠতে পারছিলাম না। কেবল ভয় পাচ্ছিলাম মা সাহেবের কথাটা জেনে যায়নি তো। আমার হতবম্ব মুখাবয়ব, ভীতু চোখ মায়ের নজর এড়াতে পারেনি। মা কোনো চিৎকার চেঁচামেচি না করে অত্যাধিক শীতল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, ছেলেটা কে? ভেবেছিলাম জিজ্ঞেস করবেন প্রথমে ফোনের কথা, কিন্তু এত নাটকীয়তা ছেড়ে মাঝে সোজাসুজি এমন প্রশ্ন করবেন আমি আঁচও করতে পারিনি। আমার ভয় তখন বাড়ন্ত রকমের। অপরিণত বয়সে ছিলাম কিনা তখনও, তবুও মিথ্যে বলতে চেয়েছিলাম। আমতা আমতা করে বলেছিলাম, কোন ছেলে? এরপর আর কি, সকলের যা গতি হয় আমারও তাই হলো। মায়ের বিশাল চটটি পড়ল আমার গায়ে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মা কখনোই আমার গায়ে হাত দেননি, যতই যা করেছেন। সেই প্রথম হাত দিলেন। সেদিন বুঝলাম প্রেমে পড়লে অনেক কিছুই করতে হয়, এমন 2-4টা চড়ও হজম করে নিতে হয় অনায়াসেই। মা আবারও একই প্রশ্ন করলেন, কিন্তু আমি তখন যেন সীমিত সময়ের জন্য বোবা হয়ে গিয়েছিলাম। কথা বললে যে সত্যটা বলতে হতো, ছেলেটা কে পরিচয় দিতে হতো। এর পরের গল্প হতো আরও ভয়াবহ। ঝামেলা তখন দুপক্ষেরই পোহাতে হতো, তাই নাম বললাম না, নিজের হয়ে সাফাইও গাইলাম না। আমার নীরবতা ঠিক সহ্য হলো না মায়ের। মা আমার থেকে কোনো উত্তর না পেয়ে আরও রেগে গেলেন। সাহেবের শখের টাকায় কেনা ফোনটা গুড়িয়ে ফেললেন একেবারে। দ্বিতীয় চটটাও মারলেন, তবুও নাম বের করতে পারলেন না মুখ দিয়ে। শেষমেশ অতিষ্ঠ হয়ে বললেন, পড়াশোনা নামে এসব করছো? তোমার বাবা জানলে কি হবে বুঝতে পারছো তো? তোমার বিয়ের বন্দোবস্ত করব শীঘ্রই। আমরা মধ্যবিত্ত, আমাদের ঘরের সবচেয়ে বড় অলংকার হলো সম্মান। সেই সম্মানই যদি না থাকে তবে আর বাঁচব কি নিয়ে? বিয়ের কথাটা শুনে আমার বুক যেন মোচড় দিয়ে উঠেছিল। সাহেবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব তা কি আমি কখনো দুঃস্বপ্নেও ভেবেছিলাম? ভাবিনি বলেই মায়ের পা চেপে ধরলাম। ভীষণ আকুতি মিনতি করে বললাম, আমি আর এসব করব না মা, তবুও তুমি বিয়ের কথা বলো না। তুমি তো ফোন ভেঙেই দিয়েছো, আর যোগাযোগ হবেই বা কি করে? আমি আর এমনটা করব না মা। মা তখন কঠোরভাবে বললেন, আমার গা ছুঁয়ে বলছো তো? মায়ের গা ছুঁয়ে মিথ্যে বলাটা ছিল পৃথিবীর জঘন্যতম পাপের একটি, এবং প্রেম শেষমেশ আমাকে সেই পাপটি করতেও বাধ্য করেছিল। আমি পা ছুঁয়ে মিথ্যে বললাম আমি আর ছেলেটির সাথে কোনো যোগাযোগ রাখবো না। তখন আমার অতটুকু মাথায় সেটাই সঠিক মনে হয়েছিল। প্রেমিকের সাথে সংসার করার স্বাদ প্রেমিকাদের কেমন চালাক করে তোলে, তাই না? নয়তো অত বুদ্ধি প্রেম ছাড়া আর কিভাবেই বা মাথায় আসতো? এরপর যদিও আমি ভয়ে ছিলাম বাবাকে না মা আবার এসব বলে দেয়। বাবা যদিও আমাকে মারতেন না, বকতেন না, কিন্তু কষ্ট তো পেতেন। বাবার কষ্ট পাওয়াকে আমি আবার ভীষণ ভয় পেতাম। আমার মোমের মতন বাবা কষ্ট প্রকাশ করতেন না বলেই তার কষ্টগুলো আমি বুঝে নিতাম, লাঘব করার চেষ্টা করতাম। সেই আমি কিভাবে তাকে কষ্ট দিতাম। এবং আমি আবিষ্কার করলাম বাবার এই কষ্ট পাওয়ার বিষয়টাকে মাও ভয় পেত। তাই তো এত বড় কথাটি তিনি আর বাবাকে জানাননি। হয়তো ধরে নিয়েছিলেন তার গা ছুঁয়ে তার মেয়ে মিথ্যে বলবে না।
ছেড়ে দেবে তার অজ্ঞাত সেই ছেলে প্রেমিকটিকে। কিন্তু মা তো আর জানতেন না আমার প্রেম তখন গাছ হয়ে করা প্রতিজ্ঞার চেয়েও আমার কাছে বড় হয়ে উঠেছিল। এরপরের সময়গুলোতে আমরা আরও বেশি সচেতন হয়ে যাই, লুকোচুরি বাড়ে আরও। ফোন হারিয়ে যখন আমার মন অনেক ব্যথিত ছিল, তখন সাহেব স্নেহভরা কণ্ঠে কত বুঝিয়েছিল প্রেমে নাকি কিছু জিনিস হারাতে হয়, ওসব ধরতে হয় না। সাহেবের হাত ধরে আমার অনেকগুলো দিন কেটেছিল স্বপ্নের মতো। সেই ঘটনার পর মা আমাকে একটু অবিশ্বাস করতেন অবশ্য, কিন্তু মুখ ফুটে দ্বিতীয়বার কিচ্ছু বলেননি। আমি তখন অনার্স ৩য় বর্ষে। আমাদের সুখী পরিবারে হুট করেই বিষণ্ণ বিকেল নেমে এলো। একদিন বিকেলে বাবার অফিস থেকে ফোন করে জানানো হলো বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। আমি কলেজ থেকে এসে সবে ঘুমিয়েছিলাম। আমার ঠিক মনেও নেই কিভাবে কেমন করে আমি, মা আর আমার বোন নীলুফা হসপিটালে গিয়ে পৌঁছেছিলাম। আমাদের সংসারের ওই একটিমাত্র ছায়াই তো আমাদের বাঁচিয়ে রেখেছিল। সেই ছায়ার বিধ্বস্ততায় আমরা কেমন করে ঠিক থাকি? বাবার স্ট্রোক কেবল বাবার হাত আর পায়ের কার্যক্ষমতা কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল আমাদের পরিবারের হাসি, আনন্দ আর সুখকে। কেড়ে নিয়েছিল আমোদিনীর সমস্ত আমোদকে। আমি তখন বুঝলাম বাবাকে কেবল আমি ভালোবাসি না, ভীষণ ভীষণ রকমের ভালোবাসি। আমার শান্ত বাবা তখন কেবল চোখ মেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে পারতেন। কথা বলতেন ভাঙা ভাঙা, খুলে বলতে পারতেন না সব। বাবার সাথে সাথে আমিও সব খুলে বলার ক্ষমতা তখনই হারালাম, কারণ বাবার পরই পরিবারে ছিলাম আমি হাল না ধরলে ভেসে যেত পুরো পরিবারটা। হাল ধরতে গিয়ে আমোদিনীর আমোদ হারালো সুখী গল্পগুলো। বাবাকে বলতাম কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম আসলে কিছুই ঠিক হবার নয়, কিছুই আর আগের মতো হবে না। আমার সেই ভঙ্গুর দিনগুলোতে মাথা রাখার কাঁধ হয়েছিল সাহেব। আরও বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছিল আমাকে, যেন বাবার ভাগের স্নেহটুকু ঢেলে দিচ্ছিল। বাবা যেমন করে জিজ্ঞেস করতেন, কি লাগবে তোর, বল আমোদিনী। ঠিক তেমন করেই সাহেব জিজ্ঞেস করত, যা লাগবে আমায় বলবে আমোদিনী, তোমার সব দেব আমি। বাবা আর সাহেবের ভেতর এই একটি দিক ভীষণ মিল ছিল, ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি আকাশের তারা চাইলে তাও যেন দিতে প্রস্তুত। পুরুষদের ভালোবাসা ভীষণ স্বচ্ছ হয়, তা প্রথম বুঝেছিলাম বাবাকে দেখে, আর তা পরবর্তীতে বিশ্বাস করেছিলাম সাহেবকে পেয়ে। সাহেবদের মধ্যবিত্তের সংসার ছিল, অনেক টাকা ছিল না, পরিবারের বড় ছেলে ছিল। বড় হওয়ার সাথে সাথে আমরা দুজন আবিষ্কার করলাম বড় হওয়া কী যে যন্ত্রণা। বড় হলে বাবার কাঁধের ভার নিজের কাঁধে যখন বইতে হয়, তখন বুঝলাম বাবারা কত কষ্টের বিনিময়ে পরিবারের জন্য হাসি কিনে আনতো। কিন্তু আফসোস, আমরা বোধহয় বড় হওয়ার আগে বাবাদের কম ভালোবাসি, কারণ তখন তো অবুঝ থাকি, আর যখন বুঝ হয় তখন বাবাদের আর পাই না। সাহেব আর আমি টিউশনি শুরু করলাম। সাহেবের বাবাও ততদিনে অবসর গ্রহণ করেছেন চাকরি থেকে। সাহেবের মাও মারা গেলেন পরের বৈশাখে। সেই শ্যামলাটে মুখের মায়াবী মহিলাটি ঘুমিয়ে গেলেন চিরনিদ্রায়, যাকে দেখে আমার মনে হয়েছিল তার গায়েও মায়ের মতন ঘ্রাণ আছে। আসলে বড় হওয়াটা না খুব ক্ষতির। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু হারাতে হয়। দেখতে দেখতে আমাদের অনার্স শেষ হলো। সাহেব শুরু করলো চাকরির আবেদন করা, আর আমার জন্য শুরু হলো পাত্র দেখা। মায়ের যেন তখন সংসার থেকে একটি মেয়ে পার করতে পারলে স্বস্তি মেলে। করবেনই বা কি মানুষটা? বাবা প্যারালাইজড হওয়ার পর সংসারের অধিক দায়িত্ব যে তার উপর বর্তেছিল। আমাকে যেই মানুষটা বলেছিল অন্যের পোশাক সেলাই করার প্রয়োজন নেই, সেই মানুষটাই সংসার দিকে তাকিয়ে অন্যের পোশাক সেলাইয়ের পেশাটি বেছে নিলেন। আমার বোন নীলুফা পড়তো 10ম শ্রেণীতে, অথচ টিউশনি খুঁজতে শুরু করে দিয়েছিল। কারো বিয়ে শাদী লাগলে ঘন্টার পর ঘন্টা বসে মেহেদি লাগিয়ে দিয়ে আসতো কয়েকশো টাকা উপার্জনের জন্য, পাছে যদি মা আর আপুর সংসার চালাতে কিছু সুবিধা হয় সেজন্য। বাবার একার দায়িত্ব আমরা 3 জন ভাগাভাগি করে মাথায় তুলে নিলেও দেখলাম বাবার মতো সবটা পরিপূর্ণ করতে পারলাম না। বাবার বিকল্প যে কেউ নেই, কেউ হতেই পারে না।
সাহেবের আর আমার তখন ডাল ভাতের প্রেমের উনুন নিভু নিভু। দুজনে লেকের পাশটায় গিয়ে বসতাম প্রায় প্রায় হতাশাগ্রস্ত দুটো মানুষ। আশায় থাকতাম একটু সুসংবাদের। সাহেবের চাকরি হওয়ার সুসংবাদ। একমাত্র সাহেবের চাকরিই পারবে যে আমাদের এক করতে। মা যে তার অভাবের সংসারের মেয়েটিকে বেকারের হাতে তুলে দেবেন না, যদিও কেউই তখন জানতো না আমাদের ব্যাপারে। সেদিন বুধবার। সাহেবের একটি ইন্টারভিউ ছিল, কিন্তু আবারও ব্যর্থ গেল। ভাগ্য তখন আমাদের সাথে নিতে নারাজ। লেকের পাশটায় আমরা দুজন বসা। মাথার উপর অভাগিনী কাকটি ডেকে যাচ্ছিল অনবরত, যেন কোথায় তার বিচ্ছেদ ঘটেছে। চারপাশটা তুলনামূলক নীরব ছিল। সাহেবের হতাশা ভরা নিঃশ্বাস ভেসে আসছিল কেবল, লাগছিল কানে এসে। আমার তখন বুক ভার। বাসায় বিয়ের জন্য পাত্র দেখাদেখি হচ্ছে জোরে সোরে। বললাম, চাকরিটা এবারও হলো না। সাহেবের মাথা নত, ঘাম গড়িয়ে পড়ছে ওর কপাল বেয়ে। রাগী উদাসীন সাহেব সেদিন কেমন মিয়ে ছিল। চাপা স্বরে বলল, খারাপ সময় আমাদের বোধহয় কাটবে না আমোদিনী। কি করব আমি? সাহেবের অপারগতা ওর কণ্ঠে প্রকাশ পাচ্ছিল। আমি তপ্ত শ্বাস ফেলে বলেছিলাম, ধৈর্য ধরা ছাড়া আর গতি কি? কখনো কখনো ভাগ্য আমাদের বিপরীতে যায়। অপেক্ষা করতে হবে। অপেক্ষায় না তোমায় হারাতে হয় সেটাই ভয়। বোনটারও বিয়ের কথা চলছে। টাকার প্রয়োজন। বাবার রোগ বাড়ছে। ফ্ল্যাটের ভাড়া, খাবার খরচ। আমি কোনো পথ যে খুঁজে পাচ্ছি না আমোদিনী। এই পৃথিবী যে বড্ড ভারী লাগছে। আমি সাহেবের ভারী পৃথিবী আর হালকা করতে পারলাম না। কেবল দুজন নীরবে দুজনের হাতে হাত রেখে কাটিয়ে দিলাম অনেকটা সময়। যদি জানতাম সেটাই আমাদের একসাথে কাটানো শেষ মুহূর্ত, তবে বোধহয় আরেকটু বেশি সময় পাশাপাশি থাকতাম। আমি যখন চলে আসছিলাম, সাহেব কেবল একটা কথাই বলেছিল, বিয়ে করে নিও আমোদিনী। তোমার আমোদে পরিপূর্ণ জীবনটা দেখতে চাই। তোমার নামের পরিপূর্ণতা চাই। সাহেবের এহেন কথায় বুক ক্ষেপে উঠেছিল। জিজ্ঞেস করেছিলাম, নামের পরিপূর্ণতার কথা ভাবলে সম্পর্কের পরিপূর্ণতার কি গতি হবে? সাহেব মুচকি হেসে বলেছিল, অন্য কোনো গল্পে আমরা আমাদের খুঁজে নিব না হয়। আমি জানি না, সাহেব বোধহয় ভবিষ্যৎ বুঝতে পারত। নয়তো সেদিন ওর কাছ থেকে অমন কথা শুনে যখন বাড়ি ফিরলাম, বাড়ি এসে দেখি বিস্ময় ঘটে গিয়েছে। আমাকে দেখতে পাত্রপক্ষ এসে বসে আছে ঘরে। মা কিচ্ছুটি জানাননি আমাকে। ভালো পাত্র ছিল। জানাতে গিয়ে সময় নষ্ট করতে চাননি বোধহয়। এবং আমাকে যারা দেখতে এলেন তাদের পছন্দও হয়ে গেলাম আমি। এবং শুক্রবারেই ঠিক করা হলো আমাদের বিয়ের তারিখ। সবটা এত তাড়াতাড়ি, এত আকস্মিক ছিল যে আমিও বুঝতে পারলাম না যে আমার প্রেমের অকাল মৃত্যু ঘটার কারণ কি। কেন ভাগ্য এত নিষ্ঠুর খেলল? সেদিন রাতটা ছিল আমার আর সাহেবের জানালা দরজার শেষ কথোপকথনের রাত। কি কান্নাটাই না কেঁদেছিলাম আমি। আর সাহেব জানালার সামনে ওই চেয়ারটায় বসে হাসছিল, অথচ ওর চোখগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। বাস্তবতার কাছে ডাল ভাতের প্রেম এমন করে হেরে যাবে থাকি আর আমরা কেউ জানতাম? আমি সাহেবকে মোটেও আবদার করে বলিনি আমায় বিয়ে করতে। কিভাবেই বা বলি? ওর মাথায় এত বোঝা ছিল, সে সকল বোঝার ভারেও ক্লান্ত ছিল। আমার বোঝাটা কিভাবে বলতাম বইতে? সে রাত আমাদের নির্ঘুম কেটেছিল। সহায় সম্বলহীনদের অমন অসহায় আমরা দুটি মানুষ একই দুঃখে তখন জর্জরিত। সেই দুঃখে আমি কাঁদছিলাম। আর সাহেব বলেছিল, তুমি খুব সুখী হবে দেখো আমোদিনী, ভীষণ সুখী হবে। আমার তখন মনে হয়েছিল সাহেব মিথ্যে সান্ত্বনা দিচ্ছে আমাকে। আমার না হওয়া সংসারটা ওর ঘরে উপোস করে মরবে, আর আমি কিনা সুখী হব? যেই বালিশে আমাদের পাশাপাশি মাথা রাখার গল্প হওয়ার কথা, সেই বালিশ আমি ভাগাভাগি করে নিতে পারবো অন্য কারো সঙ্গে? আমার ডাল ভাতের প্রেম, এক গ্লাস জল ঢালার বিষণ্ণতা নিয়ে আমি সুখী হব? সাহেব তাও বলেছিল, ওসব ভুলে যাব একদিন। ভুলে যাব প্রেমের গল্প। সংসার সব ভুলিয়ে দেবে, এমনকি আমার না হওয়া সংসারটাকেও।
ঘরোয়াভাবেই হয়ে গেল আমাদের বিয়েটা, একদম সাদামাটা। ঝড়ের পর যেমন শান্ত থাকে প্রকৃতি, তেমনভাবেই। বিদায়ের আগ মুহূর্তে যখন বাবার কাছে গেলাম, তখন বাবার ঘরে হলদেটে আলো জ্বলছিল। বাবা শোয় বিছানায়। বাবার হাত ধরে খুব কেঁদেছিলাম। ছোটবেলার মতো সবটা থাকলে অভিযোগ করে বাবাকে বলতাম, মা জানতে চাইনি আমার বুকের বাঁ পাশে কে আছে, কাকে চাই আমি। বলতাম, ভাগ্য আমার সাথ দেয়নি। অথচ দুর্ভাগ্য দেখো, বড় হয়ে গিয়েছিলাম কি না, অভিযোগ আর করতে পারিনি। বাবা যদি আগের মতো থাকতো, তাহলে ঠিক সাহেবকে যে কোনো মূল্যে আমার করে দিত, আমি জানি। কিন্তু কিন্তু দীর্ঘশ্বাসেই হারিয়ে যায় যে। সাহেবের জানালাটা যে সেই বন্ধ হলো, এরপর বহু বছর আর খোলেনি। জানতে ইচ্ছে হতো, বড় সাহেব কি কিশোর সাহেবের মতো রুম অন্ধকার করে রাখত, বিষণ্ণ চোখে তাকিয়ে থাকতো নির্বিশেষ? ওর ঘরে নতুন করে আলো জ্বালার মতো কেউ কি আসবে? ওকে নতুন করে কেউ কি আর রুমাল বানিয়ে দেবে? বিয়ের পর বুঝলাম, আমার যার সাথে বিয়ে হয়েছিল, মানুষটা নিখাত আন্তরিক। বিয়ের দিন রাতে এসে প্রথমে জিজ্ঞেস করেছিল আমার পেট ভরেছে কিনা, খাবার ঠিকঠাক খেয়েছিলাম কিনা। আমার স্বামী হাবিবের ভালোবাসা আমাকে সত্যি সত্যি সুখী রাখলো। এতটাই সুখী যে আমি আমার না হওয়া সংসারের কথা ভুলতে বসলাম জানালা বারান্দার প্রেমকে। কিন্তু সাহেব আর সাহেবের ওই শার্টের বোতাম, তার রয়ে গেল অমিলন হয়ে। সাহেব বলেছিল প্রেমে পড়লে অনেক কিছুই হারাতে হয়, তাই বলে প্রেমিককেই হারাতে হবে তা তো বলল না। সাহেবের বিয়ে হয়েছে বছর 3 হলো। সেবার বাবাকে দেখতে গেলাম যখন, তখন দেখলাম বউটা কি সুন্দর, পুতুলের মতো। বাবু হবে না, তাই আরো সুন্দর হয়ে গিয়েছে। গাল ভরে হাসি দিল আমায় দেখে। বহু বছর পর ওর ঘরের জানালাটা সেবার খুলল আবার। নতুন কারো হাতে আবার সেই ঘরে আলো ঢুকলো। সাহেবেরও চাকরি হয়েছিল আমার বিয়ের পরের বছরই, বেশ ভালো মাইনের। আজও বাবার বাসায় এসেছি, বারান্দায় দাঁড়িয়ে আছি। বেলি ফুলের গাছটা নেই আর। বারান্দায় আজকাল আর সূর্য আসতে পারে না সামনের বিল্ডিং হওয়ায়। আমার ছেলেটা ঘুমিয়ে আছে আমার কাঁধে। সাহেবের ঘরে জানালাটা খোলা। দেখলাম চেয়ারে একটি শার্ট রাখা। শার্টটার দিকে আমার চোখ আটকে আছে। সেই গাঢ় নীল রঙের শার্টটা আজও নতুন। শার্টটা মেটে হয়নি মোটেও। সাহেব কখনো পরেইনি, মেটে হবে কি করে? শার্টের বোতামগুলোর দিকে তাকিয়ে দেখলাম বুকের পাশটার বোতামটা আজও লাগানো হয়নি। তখনই দেখলাম ব্যস্ত পায়ে রুমে ঢুকলো সাহেবের বউ। এসেই আমাকে দেখে গাল ভরে হাসলো। জিজ্ঞেস করলো কখন এসেছি। আমি উত্তর দিতে গিয়ে খেয়াল করলাম সাহেবের বউ শার্টটা হাতে তুলে নিয়েছে। তার হাতে সুই সুতো। হাতের সামনে থাকা বাক্সটা থেকে বোতাম খুঁজতে খুঁজতে বলল, দেখুন না আপা, কত সুন্দর শার্টটা রেখে দিয়েছে ও। ন্যাপথানের ঘ্রাণ লেগে আছে শার্টটায়। ওপরের বোতামটা লাগানো হয়নি, ভাবলাম সেলাই করে দিন। সুন্দর না বলুন? মেয়েটার হাসি হাসি মুখ। আমার চোখগুলো জ্বালা করছে। ঠোঁটে হাসিটা প্রশস্ত হলো। মাথা নাড়ালাম কেবল। দেখতে লাগলাম সাহেবের বউ কত যত্ন করে শার্টের বোতামটা সেলাই করছে। কার বানানো শার্ট কে পরিপূর্ণ করছে। কেমন অদ্ভুত না সংসারের নিয়ম। আমার না হওয়া সংসারটি এই মেয়েটি আজ পরিপূর্ণ করে দিয়েছে। কার দেখা স্বপ্ন কার কাছে সত্যি হয়ে ধরা দেয়। দুনিয়া বড় অদ্ভুত, তাই না? স্বপ্ন দেখায় একজনকে আর পূর্ণ করে অন্যজনকে দিয়ে। আমি আজ দুঃখে নেই। কিশোরী বয়সের প্রেম ভুলে গিয়ে দিব্যি সংসার করছি। কিন্তু হয় না মাঝে মাঝে, কিছু জিনিস কখনো মোছা যায় না। সাহেবের বউ সেলাই করতে করতে আনমনে বলল, এত পুরনো পোশাক ও যে কেন রেখে দিয়েছে কে জানে। আমি হাসলাম। বারান্দা থেকে সরে যেতে যেতে বললাম, কোথাও একটা শুনেছিলাম মধ্যবিত্তের শার্ট আর সম্পর্ক ছিঁড়ে গেলেও ফেলতে পারে না। মেয়েটা আমার কথা শুনেছে কিনা কে জানে। দেখলাম সাহেব ঘরে ঢুকেছে, ব্যস্ত হাতে ওষুধ খাওয়াচ্ছে বউকে।
কি আদুরে সংসার ওদের। আমার হতো ওটা, তাই না? সাহেবের বউ কি কখনো জানবে ন্যাপথনের ওই ঘ্রাণের আড়ালে আমার গায়ের গন্ধ মিশে আছে? জানবে কি ওই শেষ বোতামটি আমার সেলাই করার কথা ছিল? জানবে না হয়তো। ডাল ভাতের প্রেমে কখনো থালা হয়নি সংসার নামক, তাই তো তা উড়ে যাবে দীর্ঘশ্বাসে। দরজায় মা দাঁড়ানো, সাহেবের বউয়ের হাতের শার্টটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। মাও বোধহয় আমার না হওয়া সংসারটিকে এত বছরে চিনতে পেরেছেন। সন্ধে তুমি বলতে পারো আমায়, কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়। সন্ধে তুমি বলতে পারো আমায়, কি রং তোমার বোতাম ছেঁড়া